দেখলাম সন্দীপ ঘোষ 4-5 জনের সঙ্গে লিফট থেকে বেরিয়ে মানে খুব টেনশনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের কথা না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যাবে, হতে পারে তোমার চাকরিও চলে যেতে পারে। এটা কে বলছেন? যে সন্দীপ ঘোষ বলে। একবার ইএনটি ডিপার্টমেন্টের কনফারেন্স বা কোনো প্রোগ্রাম ছিলেন, ওয়ার্কশপের জন্য 5টা বডি গিয়েছিল। এই যে 5টা বডি যাচ্ছে, এর জন্যে আমরা কোনো লিখিত অর্ডার পাইনি। প্রিন্সিপাল স্যারের মৌখিক অর্ডার আছে, তোমাকে অন্য ডিপার্টমেন্ট জয়েন করতে হবে। দেহ বডি বিক্রি হচ্ছে, অর্গানগুলো পার্সাল হচ্ছে, এইসব শোনা যাচ্ছে এখন, কিন্তু সেই সব আমার সময় সেই সব ছিল না। আরজি করের খুন এবং ধর্ষণের ঘটনার পর উত্তাল হয়েছে সমগ্র দেশ, উত্তাল হয়েছে পৃথিবীও। আর ঠিক এর মধ্যেই বারবার সন্দীপ ঘোষের রাজত্ব নিয়ে প্রশ্ন উঠছে এই আরজি কর হাসপাতালেই নানান ক্ষেত্রে নাকি নানান রকম দুর্নীতি লুকিয়ে রয়েছে বিভিন্ন সময়। সেরকম একজনকে আমরা পেয়েছি, তিনি বলছেন তিনি পরিচয় গোপন রাখতে চান, তার কারণ তিনি ভয় পাচ্ছেন যে যাদের বিরুদ্ধে তিনি মুখ খুলছেন তারা এতটাই প্রভাবশালী বা শক্তিশালী যে এই মুখ খুলছেন তারা জানতে পারলে তার জীবনহানিও ঘটতে পারে। আমরা তার পরিচয় গোপন রেখে সরাসরি প্রশ্নে যাব। দাদা, আপনি আরজি কর হাসপাতালে বহুদিন রয়েছেন, কাজ করেন, আপনি স্কিল ডোম, আপনার যে কাজটা লাশ কাটা বা ময়নাতদন্তের সময় থাকা, যখন আপনি ছিলেন কি দেখতেন? লাশ কাটা ঘরে এই বডি পাচার নানান কিছু ঘটতো, আপনি কি দেখতেন তখন? দেখুন, ওইখানে তো সেরকম কিছু না, ওই পোস্টমর্টম হতো, বডি আমরা বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দিতাম। আচ্ছা, হ্যাঁ, বডি ডিসেকশন করার আমাদের ডিউটি, কিন্তু বেশিরভাগ আমি অফিসে থাকতাম, যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট হওয়ার পর অফিস চালানোর মতন সেই রকম সরকারি কর্মচারী আরজি করে দেয়নি, ওই ডিপার্টমেন্টে দেয়নি, যার জন্যে আমি অফিসে থাকতাম। এবার ডিসেকশন হতো, ডিসেকশনের জন্য 4 জন আছে, ওরা ডিসেকশন করতো। ডিসেকশন মধ্যে ধরুন পোস্টমর্টম হওয়ার পর কিছু কিছু অর্গান সেইটা রাখা হতো এফএসএলের জন্যে। এবারও সেই সময় তো আমি উপস্থিত নেই যে আমি যা কিছু দেখেছি সেটা বলতে পারবো, উপস্থিত থাকলে আমি ক্লিয়ার করতে পারতাম, যেহেতু আমি অফিসে বলে আমি এই মুহূর্তে। বিয়েবাড়ির লাশ অন্য জায়গায় দিয়ে দেওয়া একটা অভিযোগ আপনারাও করেছেন, বিভিন্ন লোকজন করছেন, এখন আক্তার আলীও বলেছেন, এই বিষয়টা ঠিক কী? এটা দেখুন, এটা ডিসপোজ আমি করতাম, ঠিক আছে, আননোন আনক্লেম পোস্টমর্টম হওয়ার বডি, বা অনেক টাইমে নাম লাভারিস বেলাভারিস সব রকমের বডি। লাভারিস বডি তো কেউ নিয়ে যেত না, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আমরা 7 দিন প্রিজার্ভ রাখতাম। আর বারিশ হলে নোন হলে সেইটা ও বাড়ির লোক না নিয়ে গেলে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস 7 ডেজ 10 দিনের মাথায় আমরা ডিসপোজ করে দিতাম। সেই বডিটা আমরা কাগজ কলমে কর্পোরেশনকে দিয়ে দিতাম, কেএমসিকে। এবার ওরা আমাদের এইখান থেকে নিয়ে যাচ্ছে, এবার ওরা কি করছে সেই ধারণার আমার কাছে নেই। এই সন্দীপ ঘোষ নাকি না জানিয়ে বিভিন্নভাবে এই বিয়েবাড়ির লাশ অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। আপনাদের যারা সতীর্থই তারক চট্টোপাধ্যায় বা যারা রয়েছেন, যারা মুখ খুলছেন, আক্তার আলী, প্রত্যেকে একই অভিযোগ করছেন। আপনি নিশ্চয়ই জানেন মানে এটা কি, মানে কেন করতেন এরকম? দেখুন, একবার ইএনটি ডিপার্টমেন্টের কনফারেন্স বা কোনো প্রোগ্রাম ছিলেন, ওয়ার্কশপের জন্য 5টা বডি গিয়েছিল। সেই 5টা বডি যখন গিয়েছিল তখন আমরা ছিলাম ওইখানে, আমি, আমার সঙ্গে আর 2 জন স্টাফ ছিল, ওরাও সব ওইখানেই কাজ করতো। তো আমরা এই যে 5টা বডি যাচ্ছে, এর জন্যে আমরা কোনো লিখিত অর্ডার পাইনি। মৌখিকভাবে মানে আমরা গ্রুপ ডি কর্মচারী, আমাদের তো সেই অধিকার নয়, আমাদের এইচওডি বা অফিসাররা যা বলতেন মৌখিকভাবে বলতেন, আমরা মৌখিকভাবে এই কাজটা করতাম। তো আমাদের এইচওডি স্যারের অর্ডার ছিল কি এটা 5টা বডি যাবে। তো এর মধ্যে প্রফেসর সোমনাথ দাস, উনি খুব ভালো লোক, উনি অবজেকশন জানিয়েছিলেন কি এটা যাবে না, তো ওনার কথা কেউ শুনেননি। এইবার 5টা বডি পাঠানো হলো, 5টা বডি আমরা পাঠিয়েছিলাম। 5টা বডি পাঠানোর পর এইটা কিছু রকমের একটা মানে মিডিয়া কাছে খবর চলে যায়। মিডিয়া কাছে খবর যাওয়ার পর
মিডিয়াতে আমাদের একজন স্টাফ সেই বলেছিল ওয়ার্কশপে 5টা বডি গেছে, আমরাই পাঠিয়েছি ওই স্যারের, হেড স্যারের অর্ডার এইটা নিয়ে। তো একদিন হঠাৎ 2023-এর ঘটনা, মার্চ বা এপ্রিল এইরকমই সময় আছে, একদিন হঠাৎ প্রিন্সিপাল স্যার আমাকে ডাকলেন। আমাকে প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ। প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে এদের নামে কমপ্লেন জানাও। সোমনাথ দাস বা আমাদের একজন স্টাফ আছে, ওর নামে কমপ্লেন জানাও। আমি সরাসরি বললাম কি স্যার, আমি কারো নামে কেন কমপ্লেন জানাতে যাব? তখন আপনি মর্গেই চাকরি করছেন, তখন আপনি ডোম হিসেবে রয়েছেন, অফিসিয়াল কাজকর্ম করছেন। হ্যাঁ, আচ্ছা। তা আমি বললাম অকারণ আমি কেন কারো নামে লিখতে যাব স্যার, তো এইটা আমি পারবো না স্যার। তো বললেন যে দেখো, তুমি যদি আমাদের কথা শুনো তাহলে তুমি এইখানে কাজ করতে পারবে, ঠিক থাকবে। আমাদের কথা না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যাবে, হতে পারে তোমার চাকরিও চলে যেতে পারে। এটা কে বলছেন? যে এটা সন্দীপ ঘোষ বলছে। মানে আপনাকে থ্রেট করছেন প্রিন্সিপাল, মানে সন্দীপ ঘোষ? হ্যাঁ। তো আমি শুনলাম, আমি দেখুন একটা গ্রুপ ডি কর্মচারী, ও তো আমার বলার দরকার নেই, আর আমরা এই প্রতিবার ঝগড়া করে আমরা পারবো না ওদের সঙ্গে। হ্যাঁ, তো বললেন, আমি শুনে নিলাম, শুনে আমি বেরিয়ে গেলাম। মানে আর আপনি যদি এটা স্পষ্ট করেন, সন্দীপ ঘোষ আপনাকে কেন থ্রেট করলেন? কারণ আপনি ওই বেআইনি কাজের সঙ্গী হননি তাই? হ্যাঁ, মানে আপনি প্রতিবাদ করেছিলেন, আপনি কি করতে বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল এই মানে এদের নামে তুমি কমপ্লেন জানাও। কিসের কমপ্লেন সেটাও কোনো খবর নেই। হ্যাঁ, সোমনাথ বাবু, তারপর একজন আমাদের গ্রুপ ডি স্টাফ যে মিডিয়াতে বলেছিল। হ্যাঁ, তো আচ্ছা, মানে ওই যে 5টি যে বডি ওইটা ফাঁস করে দিয়েছিল তাই? হ্যাঁ, ফ্লাশ করে দিয়েছিল তাই। তা আমি ওইটা না করে দিলাম কি অকারণ আমি কেন কারণ আমি কিছু বলতে যাব বা কমপ্লেন জানাতে যাব। তো আমাকে থ্রেট করলেন যে না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে, চাকরিও চলে যেতে পারে। তা আমি ভয়ে আর ওনার সঙ্গে কিছু কথা বললাম না, চুপ করে থাকলাম, ওইখান থেকে বেরিয়ে গেলাম। ঠিক কিছু মাস পর ওদের অফিসের ওদেরই লোক, সন্দীপ ঘোষ প্রিন্সিপালের অফিসের যা কর্মচারী আছে ওদেরই লোক, একটা পশ্চিমবঙ্গ সরকারি কমিটির একটা ইউনিয়ন ছিল ওদের। তো হঠাৎ একদিন আমাদের সন্তোষ বলে একজন ছেলে আছে, তাকে বলল যে 10,000 টাকা করে মাইনে, 20,000 টাকা করে মাইনে আমাদেরকে ডোনেশন দিতে হবে। হ্যাঁ, সেইটা তোমরা বিচার করে নাও, বিচার করে আমাদেরকে জানাও। মানে মানলে ঠিক আছে, না মানলে ওইখানে থাকতে পারবে না। মানে আপনার বেতন থেকে এত টাকা ডোনেশন দিতে হবে? হ্যাঁ, মানে ওদেরকে পার্টি চাঁদা ওদেরকে দিতে হবে। তো সন্তোষ মল্লিক ওদেরই লোক, সে আমাদের মধ্যে স্টাফের মধ্যে যা কথা হতো ওদেরকে বলতো, আমাদের নামে ওদেরকে পিনবাজি করতো। হ্যাঁ, তো বলেছে একদিন আমাকে কি এরকম বলে গেছে, সে কি করা যাবে। আমি বললাম যে এইটা তো আমরা দিতে পারবো না, আমাদের তো কোনো পার্টি ফান্ড থেকে টাকা আসছে না, আমরা কোনো বেআইনি করছি না যে আমাদের কাছে এত টাকা আছে ওরা দাবি করবে, তো আমি এইটা দিতে পারবো না। হ্যাঁ, চাঁদা হয়, পার্টি চাঁদা সব জায়গায় হয়, একটা বিল দেবে, চাঁদা কাটবে, যা চাঁদা হয় 20, 50, 100 আমরা দেব। আর ঠিক আছে, ওরা ওইখানে হয়তো বলে দিয়েছে। তারপরে কিছুদিন পরেই হঠাৎ একজন ডাক্তারবাবু এসে আমাকে বলছেন যে দাদা, এইচওডি স্যার কিছু বলেছেন আপনাকে? তা আমি অবাক হয়ে গেলাম, কি বলবে। তাহলে না স্যার, আমার কাছে তো কোনো খবর নেই, আর এমনি আমি জানিও না স্যার। কী ব্যাপার স্যার? তো বলছে না, প্রিন্সিপাল স্যারের মৌখিক অর্ডার আছে, তোমাকে অন্য ডিপার্টমেন্ট জয়েন করতে হবে। অন্য ডিপার্টমেন্ট, আমি সঠিক বুঝতে পারলাম না কি কেন এইসব হচ্ছে। তো আমি ওই ঝামেলার মধ্যে গেলাম না, বেশি প্রশ্ন করলেও একটা সমস্যা। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি চলে যাব। কবে জয়েন করতে হবে? উনি বললেন কালকে। তো প্রিন্সিপাল স্যারের
সন্দীপ ঘোষ প্রিন্সিপাল স্যারের মৌখিকভাবে অর্ডারে আমি ওইখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম। তারপরে আপনি তো সরকারি কর্মচারী, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার আপনাকে মৌখিক অর্ডার মানে কোনো জিও নেই, গভর্নমেন্ট অর্ডার নেই, কিচ্ছু আপনি না। ট্রান্সফার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ট্রান্সফার করে দিল। বেশি কথা বললে আরজিকর থেকে বাইরেও করে দিতে পারে, বা চাকরি নিয়ে আমার সমস্যাও হতে পারে। এই হুমকিগুলো কারা দিতেন? সন্দীপ ঘোষের লোকজন? হ্যাঁ, ওরাই, মানে ওদেরই তো সব কিছু ছিল। এবার কাকে কোথায় ট্রান্সফার করবে, কে কীভাবে থাকবে, সব ওরাই ডিসিশন নিত। তো আমি ট্রান্সফার হয়ে গেলাম, আমি কিছু বললাম না। তারপর আমার জায়গা অফিসে সন্তোষকে বসিয়েছে। এবার সন্তোষ মল্লিকজির ওইখানে এখন এই মুহূর্তে প্রেজেন্ট আছেন, কাজ করছেন। ওরই অফিসে তাগাদা করতো বাড়ির লোক থেকে। যেমন দেখতো যে ভালো পার্টি আছে, ভালো টাকা দিতে পারবে, তাকে ডেকে তার সঙ্গে কথা বলে নিত, 10,000 12,000 একটা ডিমান্ড করে নিত, করে ও বডি সেলাই করে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, এইসব বুঝিয়েও। কি বলছেন? মৃতদেহের সঙ্গে ব্যবসা, মানে মৃতদের পরিবারের সঙ্গে? হ্যাঁ, ওই অফিসে, যেই অফিসে আমরা ধূপকাঠি জ্বালাতাম, যেই অফিসকে আমরা বাড়ি ভেবে, মন্দির ভেবে পুজো করতাম, ক্লার্ক থাকার অবধি সব ছিল। ওর যাবার পরও আমি যতদিন ছিলাম ঠিক ছিল, সেরকম কিছু হতো না। এবার আমার যাবার পর যখন এই সব ঘটনা শুনেছি, মানে দেখেছি কি এই রকম অভিযোগ উঠছে ওইখান থেকে, কি 10,000 12,000 টাকা নিয়ে ওইখানে আবার তো সেলাই টেলাই করে দেবে, বাড়ির লোককে ভালোভাবে পরিষ্কার করে দেবে, প্যাকিং ট্যাকিং করে ওদেরকে বাড়ির লোককে হ্যান্ডওভার করবে। তো ওই সব টাকা অফিসে তাগাদা করতো। এবং কি ডোম যারা ওইখানে কাজ করে তারা তো একটু নেশা ভাঙ করে, ওদেরও দরকার পড়ে, ওরা বাড়ির লোক থেকে মদ চাইতো। তো অফিসে যখন এই ধান্দা শুরু হয়েছে, ওদের আর কিছু হচ্ছে না, মানে ওরা মদও পাচ্ছে না। এই ধান্দা কে চালাচ্ছে? এই সন্তোষ মল্লিক, এই ধান্দা সন্তোষ মল্লিক চালাচ্ছে। অফিসে বসে ও তাগাদা করতো, প্রিন্সিপাল অফিসে পাঠাতো, ইউনিয়নে দিত, নিজেও নিত। এবার ওইখানে যারা, মানে এই সন্তোষ মল্লিকের মাথায় সম্পূর্ণ পরিমাণে সন্দীপ ঘোষের হাত রয়েছে? হ্যাঁ, ও সব ওদেরই লোক ছিল। ওরা এরকম কাজ করতো। আর আমাকে সরিয়ে দেওয়ার পর আমি তো অন্য ডিপার্টমেন্টে এখন কাজ করছি। এই যে ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকে জানি আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পর পোস্টমর্টেম নিয়েও নানান প্রশ্ন এসছে, যে পোস্টমর্টেম তাড়াতাড়ি করে দেওয়া, এইসব করানো। মানে আপনার কথাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে সন্তোষ মল্লিক যারা এখন দায়িত্বে রয়েছেন তারা সম্পূর্ণ সন্দীপ ঘোষের লোক। তাহলে আপনার কি মনে হয় যে পোস্টমর্টেম নিয়ে যে গাফিলতির যে বারবার অভিযোগ উঠছে, যে সন্তোষ মল্লিক, সন্দীপ ঘোষ, এদের একটা হাত থাকলেও থাকতে পারে? দেখুন, আমি তো এখন ওইখানে নেই। আর যদিও হয় তাহলে হতে পারে। আমি যতদিন ছিলাম ওইখানে এই রকম কিছু হলো না, আর হতেও দিলাম না। আমি আমার মতন কাজ করতাম, যাদের ভালো লেগেছে। এখন কি শুনছেন এই ঘটনার সাথে এই সন্তোষ মল্লিক, সন্দীপ ঘোষের বিভিন্ন রকমের অভিযোগ উঠছে, সব মিলে আপনার মনে হয় যে এক্ষেত্রে গাফিলতি থাকতে পারে, এদের একটা ইন্ধন থাকতেই পারে? সেইটা তো আমি বলতে পারছি না, কেন প্রুফ না হলে আমি বলতে পারবো না এটা। এই ঘটনা শোনা যাচ্ছে অনেক কিছু। কি শুনছেন আপনারা? এই যে দেহ বডি বিক্রি হচ্ছে, অর্গানগুলো পার্সাল হচ্ছে, এইসব শোনা যাচ্ছে এখন। কিন্তু সেই সময়, আমার সময় সেই সব ছিল না। ডাক্তাররা এখন অর্গান পাচার এসব দেখেননি? না, এইসব হতো না। তখন আমরা ওই সোমনাথ স্যার, প্রফেসর সোমনাথ স্যার ছিলেন, ওদের সময় আমরা ছিলাম। এখন শুনছেন এসব হচ্ছে? এখন শুনছি এইসব হচ্ছে। মিডিয়া নানা রকমের হচ্ছে, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি। মোটামুটি কতগুলো বডি ওখানে সংরক্ষিত থাকে এই মর্গে এখন এই মুহূর্তে, মানে আপনি যতদিন ছিলেন? আমি যখন ছিলাম, দেখুন, সপ্তাহে তো বডি ডিসপোজ করতে হতো। তো এক সপ্তাহের মধ্যে 8টা 10টা 12টা যা বডি আনক্লেম বডি, আননোন লাভারিস বা বারিস, যেইটা হতো আমরা কর্পোরেশনকে দিয়ে দিতাম। যেইটা ডেট হয়নি সেইটা থেকে যেত, সেইটা আবার পরের লোডে যেত। এখন যা হচ্ছে কি, সন্তোষ মল্লিক বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার রেখে নেয়। এবার কাজ হয়ে গেলে পর ওদেরকে ফোন করে ডেকে পিএম রিপোর্টেও টাকা নেয়, জেরক্স করে ও দিয়ে দেয়, বাড়ির লোক থেকে টাকা নিয়ে নেয়। এইরকমও শুনতে পেয়েছি, অভিযোগ আছে ওইখানে। স্টাফ যারা আছে ওদের থেকে শুনতে পাচ্ছি বা শুনেছি। এই যে মেয়েটির মৃত্যু হলো, এই মৃত্যুর ঘটনা আপনি আরও বেশি করে ভালো করে শুনেছেন আমাদের থেকেও। ভেতরের খবর কী বলছে? ভেতর থেকে কি শুনতে পাচ্ছেন, যে কেন, কী বৃত্তান্ত? কিছু তো আপনারা জানেনই, মানে কি শুনছেন? না, দেখুন, যেই দিন এই ঘটনা হয়েছিল রাত্রিবেলা, আমার ডিউটি হচ্ছে 9টা থেকে 4টে।
আমি 4টে-5টার মধ্যে আমি আরজি কর থেকে বেরিয়ে যেতাম। পরের দিন 9 তারিখে যখন আমি এসছি 10টার সময় ডিউটি, আমি সই করতে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের অফিসে। ওইখানে আমাদের একটা খাতা ডিপার্টমেন্টে, আমাদের 2 জায়গা সই করতে হতো। এইবার আমি যখন সই করতে যাচ্ছি, লিফট থেকে দেখলাম সন্দীপ ঘোষ 4-5 জনার সঙ্গে নেবে। তখন কটা বাজে? তখন ওই 10:30, 11:30 এরকম, 11টার মধ্যে। লিফট থেকে বেরিয়ে মানে খুব টেনশানে দৌড়ে যাচ্ছে সন্দীপ ঘোষ, তার পিছনে 5-6 জন দৌড়াচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এই কী ব্যাপার, এটা এত মানে কী হলো, কী ঘটনা ঘটলো যে এরকম করে গেল। ওইখানে একজন স্টাফকে জিজ্ঞেস করলাম, বলল যে রাত্রিবেলা এরকম ঘটনা ঘটেছে, একটা ডাক্তারবাবু রেপ অ্যান্ড মার্ডারের অভিযোগ উঠেছে। তাকে নিউজের মাধ্যমে আমরা অনেক কিছু শুনেছি, কি এটা কি বলে ওই ন্যাচারাল ডেথ দেখানো হলো, সুসাইড দেখানো হলো। পরে পোস্টমর্টম হওয়ার পর তারপর সারাদিনে সন্দীপ ঘোষকে আর দেখলেন না? তারপর আমি দেখতে পাইনি। তারপর কি আমরা যে ওই স্পটের জায়গাটা যেতাম দেখার জন্যে, সে ওইখানে অনেক পুলিশ স্টাফদেরকেও অ্যালাউ করতো না। আমরা ইমার্জেন্সি গেটের বাইরেই দেখতাম, ভিতরে তো অ্যালাউ নেই। এরা ডাক্তার দিদিমণি খুন হলেন, আপনি ধর্ষণ খুনের অভিযোগ শুনলেন, আপনি আপনার যারা স্টাফ, আপনার সহকর্মী কোনো কানাঘুষে শুনছেন যে এই ঘটনার সাথে একজন জড়িত থাকতে পারে না, একাধিক লোক আছে, কি শুনছেন আপনি? কিছু তো শুনছেন না? দেখুন, এইটা মানে পোস্টমর্টম যে হয়েছে, যে হাত ভাঙা ছিল, নানা রকমের ইনজুরি পাওয়া গেছে, ধর্ষণ হয়েছে, মার্ডার হয়েছে, এইটা একজন হতে পারে না, অত্যধিক হতে পারে, একজন হতে পারে না। তবে আমি এটা তো সঠিক করে বলতে পারবো না, যেহেতু এখনও তো মানে তদন্ত চলছে, কিছুটা সামনেই আসেনি। সঞ্জয়কে দেখতেন হাসপাতালে কখনো? নিশ্চয়ই দেখেছেন সঞ্জয়কে, এই যে অভিযুক্ত যে লোকটি গ্রেপ্তার হয়েছেন। মনে হয় না, এত বড় আরজি কর ডিপার্টমেন্ট, অনেক স্টাফ আছে, লক্ষ হাজার স্টাফ আছে, ডাক্তারবাবু, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি, অনেকে আছে, সবার চেহারা মনে থাকে না। আর আমরা তো কলেজ সেকশানে, আমি তো কলেজ সেকশানে আছি, আর এরা হসপিটালের সেকশানে। এইবার ওরা তো পুলিশ কর্মী, ওই কি ফাঁড়িতে থাকতো। ফাঁড়িতে আমি অনেকবার গেছি, কিন্তু লক্ষ্য করতে পারিনি। আপনি রীতিমতো বহুদিন আপনি স্কিলড মানে প্রশিক্ষিত, আপনি বহু বডি দেখেছেন, ময়নাতদন্তের সময় আপনি দাঁড়িয়ে থেকে দেখেছেন, বিভিন্ন বডির পুঙ্খানুপুঙ্খ দেখেছেন। সেখানে দাঁড়িয়ে এই যে রিপোর্টটি ভাইরাল হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, সব মিলিয়ে যা চোটের কথা আপনি শুনেছেন, আপনি একজন প্রশিক্ষিত ডোম হিসেবে কি মনে করেন যে এই ঘটনাতে ঠিক কীভাবে ঘটনাটা ঘটতে পারে, আর মানে কখন এমন চোট পাওয়া বা এমন রিপোর্ট আসা সম্ভব? না, এইটা দেখুন, এইটা তো ডাক্তারবাবু বলতে পারবে। অ্যাকচুয়াল ডেথ, কাউজ অফ ডেথ, ইনজুরি দেখে তো কি করে মারা গেছে, এসব তো ডাক্তারবাবু বলতে পারবে। আমাদের তো ডিউটি ছিল কি, আমরা বডি কেটে দিতাম, হ্যাঁ, তারপর অর্গানগুলো বের করে দিতাম, ডাক্তারবাবু দেখে ওরা নোট নিয়ে নিতেন। সবার একই বিচার, ন্যায় চাই, জাস্টিস চাই, এইটাই আমাদের সকল আরজি করে সবাই চাইছে। আশা আছে সন্দীপ ঘোষদের এই যে লবির কথা আপনি বলছেন, আশা আছে? দেখা যাক, এখন তদন্ত চলছে, আমরা তো ভরসা করতে পারি, রেজাল্ট তো বলতে পারি না। এবার যদিও এরকম একজন ডাক্তার ম্যাডামের যদি বিচার হয়, ভালোভাবে হয়, পক্ষে হয়, তাহলে খুবই ভালো হবে। একেবারেই তিনি বললেন যে সন্দীপ ঘোষের যে গোষ্ঠী, এই গোষ্ঠীর অত্যাচারের শিকার তিনিও, এবং তারপর তিনি ঠিক কী দেখেছেন, এবং তিনি থাকার সময় যা হতো না, সেই সমস্ত ক্ষেত্রেও এখন দুর্নীতিতে ছেয়ে গিয়েছে, এমন অভিযোগ করছেন আরজি করের এই মর্গের বর্তমান এক কর্মী। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।